আধুনিক বিশ্বে প্রতিটি বড় বড় সিদ্ধান্তের পেছনে কাজ করে স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন। শেয়ার বাজারের পূর্বাভাস থেকে শুরু করে নতুন ঔষধ আবিষ্কার, সবকিছুতেই রয়েছে এর ব্যবহার। আজকে আমরা শিখব সিমুলেশন কি এবং কেন প্রয়োজন, এবং র্যান্ডম নাম্বার এর রহস্য। চলুন শুরু করা যাক। সিমুলেশন হলো একটি সিস্টেমের কম্পিউটেশনাল মডেল তৈরি করা, যাতে বাস্তব জগতের ঘটনাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে নির্দিষ্ট পরিস্থিতিতে সেই সিস্টেমটি কেমন আচরণ করবে। এটি মূলত একটি হোয়াট ইফ অ্যানালাইসিস, অর্থাৎ যদি এমন হয় তবে কি ঘটবে তা জানার একটি শক্তিশালী মাধ্যম। বাস্তব জগতের জটিল সিস্টেমগুলোকে আমরা কম্পিউটারে রেপ্লিকেট করি এবং বিভিন্ন পরিস্থিতি পরীক্ষা করে দেখি। সহজ কথায়, কম্পিউটারে রেপ্লিকেট করে সিস্টেমকে এক্সপ্লোর করার এই ব্যাপারটাই হলো সিমুলেশন। সিমুলেশন মূলত দুই ধরনের: ডিটারমিনিস্টিক সিমুলেশন ও স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন। চলুন ডিটারমিনিস্টিক এবং স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশনের বিস্তারিত ব্যাখ্যা উদাহরণ সহ দেখা যাক। ডিটারমিনিস্টিক সিমুলেশনে ব্যবহৃত সিস্টেমের নিয়মগুলো নির্দিষ্ট থাকে, তাই আপনি যতবারই একই ইনপুট দেবেন, প্রতিবারই ঠিক একই ফলাফল পাবেন। সিস্টেমের ফাংশনে কোনো অনিশ্চয়তা বা র্যান্ডমনেস থাকে না, যেমন পদার্থবিজ্ঞানের বিভিন্ন মডেল। এখানে সিস্টেমের নিয়মগুলো নির্দিষ্ট থাকে, তাই আপনি যতবারই একই ইনপুট দেবেন, প্রতিবারই ঠিক একই ফলাফল পাবেন। এবার আসা যাক স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশনে। এখানে একই ইনপুট দিয়ে বারবার সিস্টেম রান করলে প্রতিবার ফলাফল কিছুটা ভিন্ন হয়। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল বা স্টোকাস্টিক সিমুলেশনে অনিশ্চয়তা বা র্যান্ডমনেস অন্তর্ভুক্ত থাকে। বাস্তব জীবনের বেশিরভাগ ঘটনাই অনিশ্চিত, তাই এই সিমুলেশনগুলো অনেক বেশি বাস্তবসম্মত হয়। এখানে ফলাফল একটি নির্দিষ্ট সংখ্যা না হয়ে বরং একটু রেঞ্জ বা প্রবাবিলিটি হিসাবে আসে। তাহলে সংক্ষেপে, যদি আপনার সিস্টেমে কোনো ভাগ্যের খেলা বা অনিশ্চয়তা, অর্থাৎ সিস্টেমের ফাংশনাল ফর্মে কোনো ইরর টার্ম না থাকে, তবে সেটি ডিটারমিনিস্টিক। আর যদি সিস্টেমে মানুষের আচরণ বা প্রকৃতির মতো অনিশ্চিত কোনো বিষয় থাকে, আউটকামগুলো র্যান্ডমলি আসে, তবে সেটি স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন। সহজ কথায়, ডিটারমিনিস্টিক সিস্টেমে একটা ফিক্সড সূত্র থাকে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমে সূত্রের সাথে একটা এলোমেলো অংশ বা ইরর যুক্ত থাকে। এই ইররই প্রতিবার ফলাফলকে বদলে দেয়। এই সিরিজটিতে স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশনের বেসিক থেকে গভীর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশনের মেথোডোলজিতে যাওয়ার আগে চলুন এর সাথে রিলেটেড তিনটি বেসিক টার্ম, র্যান্ডম নাম্বার, সিডো র্যান্ডম নাম্বার ও সিড এর সাথে পরিচিত হয়ে নিই। ধরুন আগামীকাল আপনি ঢাকা কফি হাউস নামে একটি কফি শপ উদ্বোধন করবেন। আপনি সিদ্ধান্ত নিতে চান দোকান সকাল ৮টায় খুলবেন নাকি ৯টায়। এজন্য আপনি জানতে চান সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কাস্টমার আসার সম্ভাবনা কতটুকু। তো আপনি নিশ্চয়ই আপনার কফি শপের আশেপাশে কয়েকটি শপ পর্যবেক্ষণ করে একটি পূর্ব অনুমান করতে পারবেন। ধরুন অনুমান করলেন কাস্টমার আসার সম্ভাবনা ৩০%। বাইজিয়ান স্ট্যাটিস্টিক্সের ভাষায় এটাই আপনার প্রায়র ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যা ডেটা আসার আগে থেকে আপনি বিশ্বাস বা অনুমান করেন। কিন্তু এই ৩০% কি সত্যি সত্যি বাস্তবে ফলে যাবে? আপনি নিশ্চিত নন, কেননা এটি তো আপনার স্রেফ একটা অনুমান বা হাইপোথেসিস ছিল মাত্র। এই অনিশ্চয়তা থেকে নিশ্চিত তথ্যটির একেবারে কাছে যেতে কম্পিউটারে সিস্টেমটিকে সিমুলেট করতে হয়। প্রাপ্ত এই নিশ্চিত তথ্যকে বলা হয় পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। আর এই সিমুলেশন চালাতে আমাদের তিনটি টুলস লাগে: র্যান্ডম নাম্বার, সিডো র্যান্ডম নাম্বার এবং সিড। চলুন এগুলো এক এক করে বুঝি। আমরা তো দেখলাম আপনার কফি শপে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কাস্টমার আসার সম্ভাবনা ৩০%। কিন্তু এই ৩০% কি সত্যি সত্যি হবে নাকি কম বেশি হবে?
এই অনিশ্চয়তাটাকে কম্পিউটারে রেপ্লিকেট করতে গেলে আমাদের দরকার এলোমেলোভাবে আসা অনিশ্চিত কিছু সংখ্যা। কম্পিউটার তো মানুষের মতো অনুভব করতে পারে না, সে শুধু সংখ্যা বোঝে। তাই আমরা তাকে বলি, এলোমেলোভাবে কিছু সংখ্যা দাও যা 0 থেকে 1-এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। যদি সংখ্যাটা 0.30 এর চেয়ে ছোট, ধরুন 0.25 আসে, তাহলে ধরে নেব কাস্টমার এসেছে। কারণ 0.25 প্রায়র ইনফরমেশন 0.30 এর চেয়ে ছোট। যদি সেই সংখ্যাটা 0.30 অর্থাৎ প্রায়র ইনফরমেশনের চেয়ে বড় যে কোনো সংখ্যা আসে, যেমন 0.87, তাহলে ধরে নেব কেউ আসেনি। এই ছোট্ট 0 থেকে 1-এর মধ্যে এলোমেলোভাবে আসা সংখ্যাগুলোই হলো র্যান্ডম নাম্বার। মনে রাখবেন, এই র্যান্ডম নাম্বারই আমাদের সিমুলেশনের হার্ট। এটা ছাড়া আমরা অনিশ্চয়তাকে কম্পিউটারে নিয়ে আসতে পারবো না। এখন প্রশ্ন হলো, কম্পিউটার এই এলোমেলো সংখ্যা পায় কোথা থেকে? কম্পিউটার তো ডিটারমিনিস্টিক একটি মেশিন। তাহলে সে কিভাবে এই এলোমেলো সংখ্যাগুলো তৈরি করে? উত্তরটা হলো, সে আসলে সত্যিকারের এলোমেলো তৈরি করে না। সে কোনো একটা অ্যালগরিদম অর্থাৎ গণিতের ফর্মুলা ব্যবহার করে সংখ্যার একটা লম্বা লিস্ট তৈরি করে। এই লিস্টটা দেখতে একদম এলোমেলো লাগে, কিন্তু আসলে পুরোপুরি নির্ধারিত। একেই বলে সিডো র্যান্ডম নাম্বার বা ছদ্মবেশ ধারণ করা এলোমেলো সংখ্যা। এই এলোমেলোর মতো আচরণ করে কিন্তু আসলে এলোমেলো নয়, এটি গণিতের খেলা। অর্থাৎ কম্পিউটার যেহেতু গণিতের সূত্র মেনে চলে, তাই সে সত্যিকারের এলোমেলো নম্বর তৈরি করতে পারে না। কিন্তু সে এমনভাবে সংখ্যার সিরিজ বানায় যা দেখতে এবং কাজ করতে একদম র্যান্ডম নাম্বারের মতোই। এটাই আমাদের কাজের জন্য যথেষ্ট। তাহলে এই সিডো র্যান্ডম নাম্বার এর লম্বা লিস্টটা কোথা থেকে শুরু হয়? এখানেই আসে সিডের কাজ। সিড হলো একটা ছোট সংখ্যা বা শুরুর মান, যেটা আমরা কম্পিউটারকে বলে দেই এই মান থেকে শুরু করে তোমরা সিডো র্যান্ডম নাম্বার এর লিস্টটা তৈরি করো। যেমন আপনি যদি সিট হিসাবে 123 দেন, তাহলে কম্পিউটার ঠিক সেই 123 থেকে শুরু করে একটা নির্দিষ্ট সিরিজ তৈরি করবে। আর যদি আবারও সিট 123 দেন, তাহলে ঠিক একই সিরিজ আবার আসবে, যতবারই চালান না কেন। এটাই সিডের সব থেকে বড় শক্তি। আমরা যে কোনো সময় সিমুলেশনকে হুবহু পুনরাবৃত্তি করতে পারি। এজন্যই রিসার্চ পেপারে সবসময় সিট ভ্যালু উল্লেখ করা হয়, যেন অন্য কেউ ঠিক একই ফলাফল রিপ্রোডিউস করতে পারে। এবার চলুন এই তিনটি কনসেপ্টকে নিয়ে একসাথে কাজ করে দেখি। আমরা আর স্টুডিও খুলে একটি সিম্পল সিমুলেশন চালাবো। সিট দিয়ে শুরু করব, সিডও র্যান্ডম নাম্বার জেনারেট করব এবং দেখব কিভাবে আমাদের 30% প্রায়র থেকে পোস্টেরিয়র তৈরি হয়। তো আমরা আর স্টুডিওতে চলে আসলাম। এখানে আমি স্ক্রিপ্টটাকে ওপেন করে রেখেছি। শুরুতে আমরা সিটকে ডিফাইন করলাম, অ্যান্ড দেন আমাদের প্রায়র প্রবাবিলিটিকে ডিফাইন করার পরে আমরা কতবার সিমুলেশনটাকে চালাবো সেটাকে আমরা ডিফাইন করেছি এখানে। এরপরে আমরা র্যান্ডম নাম্বারকে জেনারেট করছি এবং সেটা র্যান্ডম নাম্বারস এখানে আমরা স্টোর করে রাখছি। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বারগুলোকে জেনারেট করার জন্য আমরা এখানে কমান্ড করছি। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আমরা র্যান্ডম নাম্বারগুলো নেওয়ার কারণ হচ্ছে এটি সবথেকে নিরপেক্ষ এবং এখানে 0 থেকে 1 এর মধ্যে প্রতিটি সংখ্যার জেতার সুযোগ সমান, যা আমাদের কাস্টমার আসার অনিশ্চয়তাকে নিখুঁতভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। দেন আমরা কিছু এখানে র্যান্ডম নাম্বারকে প্রিন্ট করে র্যান্ডম নাম্বারগুলোর কিছু স্যাম্পল আমরা এখানে দেখব। তো রান করার পরে দেখি এখানে আমাদের কিছু র্যান্ডম নাম্বারগুলো আসলো 0.288, 0.788, 0.409। এগুলো এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আমাদের র্যান্ডম নাম্বারগুলো আসলো। তো আপনারা যে কেউ যদি এই সিটটাকে ইউজ করে
একই কোড রান করেন, তাহলে আপনাদেরও কাছেও ঠিক এই একই র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হবে। এটা আসলো মূলত এই সিট ব্যবহার করার কারণে, অর্থাৎ রিপ্রডিউসিবল হলো। দেন আমাদের কাস্টমার কি আসবে কি আসবে না, এই বাস্তবতার সাথে আমাদের ওই প্রায়র ইনফরমেশনের রেসপেক্টে আমরা যদি এটাকে সিমুলেট করি, তাহলে আমাদের এখানে কন্ডিশনটাকে সেট আপ করে দিচ্ছি। যদি র্যান্ডম নাম্বারটা প্রায়র প্রবাবিলিটি এর থেকে ছোট হয়, তাহলে সেটাকে আমরা ডিফাইন করব 1 দিয়ে। অ্যান্ড যদি প্রায়র প্রবাবিলিটি 0.30, এই প্রায়র প্রবাবিলিটি এর থেকে র্যান্ডম নাম্বারটা যদি বড় হয়, তাহলে কাস্টমার আসবে না, এবং সেটাকে ডিফাইন করছি আমরা 0 দিয়ে। তার জন্য আমরা এই কোডটা লিখলাম। অ্যান্ড আমরা যদি এটা কমান্ড দেই, তাহলে র্যান্ডম নাম্বারগুলো 0 এবং 1 এই দুইটাতে ডিফাইন্ড হয়ে যাবে। তো এখন আমাদের টোটাল কাস্টমার কতজন আসছে সেটা আমাদের যদি বের করতে চাই, তাহলে জাস্ট কাস্টমার অ্যারাইভড হলো কতজন, এইখানে যে ভেক্টরটা আমরা জেনারেট করলাম এটাকে আমরা যদি সাম করি, তাহলে টোটাল কতজন কাস্টমার আসলো সেটা আমরা পেয়ে যাব। কেননা এখানে 0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি যে কাস্টমার যারা আসেনি তাদেরকে, এবং কাস্টমার আসলে 1 দিয়ে আমরা ডিফাইন করেছি। তো এই 0 এবং 1 দিয়ে ডিফাইন করার কারণে আমরা জাস্ট এই কমান্ডটাকে দিলেই কাস্টমার কতজন এসেছে সেটা টোটালটা আমরা বের করে ফেলতে পারবো। দেন আমরা যদি একটু দেখতে চাই আসলে টোটাল কাস্টমার কতজন আসলো, কাস্টমার, ওকে, 296 কাস্টমার আমরা 1000 বার সিমুলেট করেছি, তার ভিতরে 296 বার আমাদের কাস্টমার এসেছে। তো তাহলে আমাদের যদি টোটাল কাস্টমার পেয়ে যাই, এখন পোস্টেরিয়র প্রবাবিলিটি হিসাবে আসলে কত প্রবাবিলিটি কত হচ্ছে 1000-এর ভিতরে কতজন আসলো, সেটাই আমাদের পোস্টেরিয়র প্রবাবিলিটি। তো সেই ফর্মুলা আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করেছি, এন্ড দেখি পোস্টেরিয়র প্রবাবিলিটি আমাদের কত। অর্থাৎ পোস্টেরিয়র প্রবাবিলিটি আমরা সিমুলেশন করার পরে আসলো 29.6%, যেটা আমাদের প্রায়র প্রবাবিলিটি যেটা ছিল 30%, সেটার একেবারেই কাছে। এখন আমরা কনভার্জেন্স অ্যানালাইসিসটা করতে চাই। তো কনভার্জেন্স অ্যানালাইসিস দেখার জন্য আমাদের অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি। তো কিউমুলেটিভ প্রবাবিলিটি নিয়ে আসার জন্য আমাদের এই কমান্ডটা আমরা এখানে করতে পারি। আমাদের এই কিউমুলেটিভ প্রবাবিলিটিটাকে আমরা যদি আনি, এটা দিয়ে আমরা কনভার্জেন্স অ্যানালাইসিসের জন্য আমাদের সেই গ্রাফটাকে আমরা প্লট করতে পারবো। আমরা যদি সেই গ্রাফটাকে এই কমান্ড দিয়ে আমরা একটু দেখি, তাহলে এই হচ্ছে আমাদের কনভার্জেন্স প্লট। তো এখানে আসলে কিভাবে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটাকে ধীরে ধীরে স্টেবিলাইজ হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ সিমুলেশনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই কনভার্জেন্স অ্যানালাইসিস। এটি নিশ্চিত করে যে আসলে আমাদের মডেলটি কি কেবল ভাগ্যের উপর নির্ভর করেই ফলাফলগুলো দিচ্ছে, নাকি একটি স্টেবল ম্যাথমেটিক্যাল ট্রুথের দিকে ধীরে ধীরে যাচ্ছে। তো আমরা যদি একটু গ্রাফটার দিকে দেখি, শুরুতে এটা প্রায় লাফালাফি করতেছিল, তো ধীরে ধীরে এটা আস্তে আস্তে স্টাবিলাইজ হয়ে গেছে। তো এটা আসলে কার কাছাকাছি স্টাবিলাইজ হয়েছে আমরা সেটাও খেয়াল করতে পারবো যদি আমাদের প্রায়র যে ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা যদি প্লট করি। তাহলে এই যে এখানে ডট ডট লাল একটা দাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটা ছিল আমাদের প্রায়র ডিস্ট্রিবিউশন 0.30। তো ধীরে ধীরে এটা শুরুতে ডান্সিং করছিল, এবং আস্তে আস্তে এটা কনভার্জেন্ট হয়ে গেছে এই কার্ভ এর সাথে, এই লাইনের সাথে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের এটা ম্যাথমেটিক্যালি স্টেবল হয়েছে ধীরে ধীরে। অ্যান্ড দেন আমরা যদি একসাথে আমাদের যত রেজাল্ট গুলো পাইলাম সেটাকে আমরা যদি সামারাইজ করি একটা ডাটা ফ্রেম নিয়ে, দেখি আমাদের সেই সামারিটা। এই হচ্ছে আমাদের সামারি রেজাল্ট। অর্থাৎ আমরা এখানে প্রায়র প্রবাবিলিটি ছিল 0.30, পোস্টেরিয়র প্রবাবিলিটি আমাদের আসলো 0.296, অর্থাৎ 29.6%। আর টোটাল আমরা সিমুলেট করেছি 1000 দিনকে, এবং কাস্টমার এসেছে এখানে মোট 1000 দিনের ভিতরে 296 দিন। তো আমি এখানে 30% তো আগে ধরেই নিয়েছি। তাহলে এই সিমুলেশনটা আবার কেন? কারণ আমি আসলে দেখতে চাই আমার এই 30% এই হাইপোথিসিসটি র্যান্ডম জগতের আসলে ধাক্কাটা সামলাতে পারে কিনা। সিমুলেশন আমাদের দেখায় যে র্যান্ডমনেস বা ভাগ্যের খেলা থাকা সত্ত্বেও আমাদের 30% সেই অনুমানটি দীর্ঘ মেয়াদে কতটা নির্ভরযোগ্য। সিমুলেশনই আমাদের ব্যবসার ল্যাবরেটরি আমরা বলতে পারি। আমরা আসলে ল্যাবরেটরিতে ফেল করে শিখতে চাই, বাস্তবে লস খেয়ে নয়। তাহলে আমরা একটি নির্দিষ্ট সেট ব্যবহার করে সিলেক্টেড কোনো অ্যালগরিদমের মধ্য দিয়ে সিডো র্যান্ডম নাম্বার জেনারেট করি। জেনারেটেড এক একটি নম্বর আমাদের এক একটি বাস্তব ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। যেমন কাস্টমার আসবে যদি আর, অর্থাৎ র্যান্ডম নাম্বারটি লেস দেন 0.30 হয়, আসবে না যদি
র্যান্ডম নাম্বার এর ভ্যালু 0.30 এর চেয়ে বড় হয়। আমরা হাজারবার সিমুলেশন চালিয়ে দেখতে পাই যে কাস্টমার আসার সম্ভাবনা আসলে 30% এর কাছাকাছি নাকি কম বেশি। এই সিমুলেটেড ডেটা আমাদের প্রায়রকে আপডেট করে দেয়, আর তখনই আমরা পাই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন, যা বাস্তবের অনেক কাছাকাছি একটা নিশ্চিত অনুমান। সহজ কথায়, প্রায়র এর সাথে সিমুলেশন মিলে তৈরি হয় পোস্টেরিয়র, অর্থাৎ আপডেটেড সত্যিকারের সম্ভাবনা। আমরা তো বুঝলাম কিভাবে 30% অনুমান থেকে সিট আর র্যান্ডম নম্বরের জাদুতে আমরা পোস্টেরিয়রে পৌঁছাতে পারি। কিন্তু মনে রাখবেন, এটি ছিল কেবল লজিক। এই চমৎকার আইডিয়াটিকে যখন আপনি একটি প্রফেশনাল মডেলে রূপান্তর করতে যাবেন, তখন কেবল কোড জানলেই চলবে না। হুট করে কোড করা শুরু করলে আপনার সিমুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা 100%। আমাদের ঢাকা কফি হাউস এর প্রথম মাসে গড়ে দৈনিক কতজন কাস্টমার আসবে আর মাস শেষে পকেটে কত টাকা আসবে, এই সিমুলেশনটি করার জন্য আমরা আগামী পর্বে একটি কমপ্লিট প্রফেশনাল মডেল ডিজাইন করব। সেখানে আমরা একে একে পরিচিত হব স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশনের 15টি আবশ্যক ধাপের সাথে, যা আপনার মডেলকে করবে 100% ভেরিফাইড এবং রিলায়েবল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আমরা ঢাকা কফি হাউস প্রজেক্টটিকে নিয়ে যাব এক নতুন উচ্চতায়।